এভরিওয়ান। সো প্রথমেই আমি একটা কথা বলবো যে আমার জন্য আমার ড্রপ ইয়ার খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার বাড়ি থেকে একদম আমাকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছিল যে তুই যদি এবারে নিট না পাস তাহলে তোকে অন্য কোথাও ভর্তি করে দেবো, অ্যান্ড ইট উইল বি লাইক নার্সিং বা কোনো এগ্রিকালচার বা অন্য কোনো, যেখানে আমি কোনো মতেই এমবিবিএস তো অন্তত করতে পারবো না। তো এই ভয়গুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি নিট 2022 এর প্রিপারেশন করতে শুরু করি, যেখানে কি আমার নিট 2020-তে আমার স্কোর ছিল 489 অ্যান্ড 490-র কাছাকাছি। অ্যান্ড যখন আমি নিট 2021 দিই তখন সেখানে আমার স্কোর ছিল 550, অ্যান্ড তারপরে নিটে আমার স্কোর করতে গেলে আমার নাম্বার লাগতো অলমোস্ট 600-এর কাছাকাছি। সো নিট 2022-তে আমি যখন চান্স পাই তখন আমার স্কোর ছিল 594। ওকে, সো উইথ দ্য র্যাঙ্ক অফ 23,640 অল ইন্ডিয়া র্যাঙ্ক। সো এখন তো আমি বর্তমানে মালদা মেডিকেল কলেজের থার্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো এই জিনিসগুলো তোমাদের এই কারণেই বলছি, কারণ অনেক ড্রপার আছো যাদের 2টো ড্রপ, 3টে ড্রপ, 4টে ড্রপ হয়ে গেছে এবং তারা নিজের মনের বলটা একদমই হারিয়ে ফেলছো। তারা বুঝতে পারছো না যে কী করবো কি না করবো, মানে এই সিচুয়েশনে এসে কোনটা পড়বো কোনটা পড়বো না, কী স্ট্র্যাটেজি ফলো করলে নাম্বার বাড়বে, নাম্বার তো আগেও করেছি বাড়েনি, তাহলে এখন আমি নতুন কি করব যাতে করে আমার নাম্বারটা বাড়ে। তো এই জিনিসগুলোই থাকবে আজকের ভিডিওতে। আই হোপ আজকের ভিডিওটা ড্রপারদের জন্য ভীষণ 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 হেল্পফুল হবে। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা স্টার্ট করি। বাট ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করার আছে, তো চলো সেগুলো একটু শেয়ার করে নিই। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ফিজিক্সওয়ালা যেহেতু সেলিব্রেট করছে 5th ইয়ার অফ অ্যানিভার্সারি, সেই জন্য ফিজিক্সওয়ালা বেঙ্গলের যে সমস্ত ব্যাচ আছে প্রত্যেকটা ব্যাচের উপর প্রচুর প্রচুর ডিসকাউন্ট থাকছে। শুধু তাই নয়, এখানে যে সমস্ত অপরচুনিটি, সুযোগ, নতুন ব্যাচ, সেখানে প্রচুর অফার, সেগুলোও তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকছে। খুব লিমিটেড টাইমের জন্য তোমরা প্রত্যেকটা বেঙ্গল ফিজিক্সওয়ালা ব্যাচের উপর 36%-এর উপর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো তোমরা কি কি ব্যাচ এখানে পারচেস করতে পারবে বা কোন কোন ব্যাচ অ্যাভেলেবেল থাকছে, কোন কোন ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকছে, চলো একটু দেখে নিই। একদম প্রথমেই আছে একিন নিট ইংলিশ 2026 ব্যাচ। এই ব্যাচের অফার প্রাইস হচ্ছে 3,999। এখানে 5,000+ প্র্যাকটিস কোশ্চেন, নিট লেভেল মক টেস্ট, মাইন্ড ম্যাপ, শর্ট নোটস, আর তার সাথে কিন্তু একিন নিট খাজানার ফ্রি অ্যাক্সেসও পেয়ে যাচ্ছ। এরপরে আসছে একিন নিট বাংলা 2026 ব্যাচ। এটার অফার প্রাইস হচ্ছে 3,999। এখানেও তোমরা সেম যেগুলো একিন নিট ইংলিশে পেতে সেটাই পাচ্ছ, তার সাথে পাচ্ছ রিওয়ার্ডস ফর টেস্ট টপার্স অ্যান্ড কেরিয়ার গাইডেন্স। ইট ইস আ হিউজ অপরচুনিটি ফর অল অফ ইউ। এরপর যে ব্যাচটা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে 3rd সেম আর 4th সেম স্টুডেন্টদের জন্য লক্ষ্য বাংলা এইচএস 2026 ব্যাচ। এখানেও তোমরা 5,000+ প্র্যাকটিস কোশ্চেন, মাইন্ড ম্যাপ, শর্ট নোট, ডাউট রেজলিউশন ইন 24 আওয়ার্স অ্যান্ড মক টেস্ট পেয়ে যাচ্ছ WBJE আর বোর্ড লেভেল এক্সামের জন্য। এটারও অফার প্রাইস হচ্ছে 3,499। এর পরের ব্যাচটা হচ্ছে অর্জুনা বাংলা এইচএস 2026। এটা কিন্তু সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এর স্টুডেন্টদের জন্য। এখানেও তুমি সেম লক্ষ্য ব্যাচে যে সমস্ত অফারগুলো পেতে সেগুলোই পাচ্ছ। এই ব্যাচের প্রাইস হচ্ছে 3,499। এটা কিন্তু অ্যাকচুয়ালি অফার প্রাইস। এরপরে যে ব্যাচটার কথা বলবো সেটা হচ্ছে উড়ান 2026 ব্যাচ ফর ক্লাস 10 পিওর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য। এখানে তোমরা পেয়ে যাচ্ছ 1,000+ প্র্যাকটিস কোশ্চেন, মাইন্ড ম্যাপ, শর্ট নোটস, 24 আওয়ার্সের মধ্যে ডাউট রেজলিউশনস, মক টেস্ট, বোর্ডস আর লেভেলের টেস্টের ব্যবস্থা আছে। এই ব্যাচের অফার প্রাইস হচ্ছে 2,299। এরপরে যে ব্যাচটার কথা বলবো সেটা হচ্ছে নিফ 2025 বাংলা ফর ক্লাস 9 স্টুডেন্ট। এখানে তোমরা পেয়ে যাচ্ছ 1,000+ প্র্যাকটিস কোশ্চেন, 24 আওয়ার্সের মধ্যে ডাউট সলভিংয়ের ব্যবস্থা, বোর্ডসের লেভেলের মক টেস্টের ব্যবস্থা অ্যান্ড সামেটিভ ম্যারাথনস। এছাড়া এই ব্যাচের যে অফার প্রাইস আছে সেটা হচ্ছে 1,599। সো তোমরা অবশ্যই এই ব্যাচগুলো কিন্তু চেক আউট করতে পারো। এই যে সমস্ত ব্যাচগুলোর সম্বন্ধে তোমাদের বললাম, ইফ ইউ ওয়ান্ট টু পারচেস এনি অফ দেম ইউ ক্যান ডিরেক্টলি ইউজ মাই কোড, দ্যাট ইজ MEDICO MEDICO 150. You will get extra discount. All the links are given in description box below. Go and check it out. And I hope এই প্রত্যেকটা ব্যাচ তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ফার্স্ট অফ অল এই চ্যানেলে যারা ড্রপার আছো আমি তাদেরকে 2-3টে কথা বলতে চাই। দেখো, ড্রপার তুমি নিজেকে প্রথম কথা তুমি ড্রপার বলবে না, এটা আমি একদমই পছন্দ করি না। আমি যখন আমার নিট প্রিপারেশন নিতাম আমাকে অনেকে এরকম এসে ডিমোটিভেট করার চেষ্টা করতো, তুই তো ড্রপার, তোর তো এতগুলো ড্রপ হয়ে গেছে, তুই কি করবি, তুই তো পারবি না কোনো মতে। তো এই জিনিসগুলো আমার মাথার উপরে প্রচুর চাপিয়ে দেওয়া হতো। ইভেন আমার নিজের রিলেটিভসরা, নিজের লাইক বাবার ফ্রেন্ডস, মায়ের ফ্রেন্ডস, এরা পর্যন্ত এরকম কথা বলতো। তো আমি নিজের কাছে এটা খুব কনসেপচুয়ালি ক্লিয়ার ছিলাম যে যাই হয়ে যাক
আমাকে নিটে চান্স পেতে হবে, আমি যখন ডাক্তার হয়ে যাব তখন এরাই আমার কাছে ইলাজের জন্য আসবে। অ্যান্ড অনেস্টলি সেইং এটা খুব খুব সত্যি কথা। আমি যখন এমবিবিএসে চান্স পেলাম তখন তারাই বলতে শুরু করলো, আমি তো জানতাম তুই পাবি না, কে পাবে, তো এরকম কথাবার্তা শুনেছি, ঠিক আছে। তো তোমাদের জন্য আমি এটাই বলতে চাই যে ড্রপার হওয়াটা কোনো দোষের নয়, তুমি তোমার ড্রিমের পিছনে ছুটছো, তুমি নিজেকে ড্রিমার বলো, সেটা হচ্ছে বেটার, ঠিক আছে। প্রথম কথা এটা। সেকেন্ড কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যখন তুমি ড্রপ দিচ্ছ তখন তোমার এমটা যেন ক্লিয়ার থাকে, আর তোমার যেন অবশ্যই একটা টার্গেট থাকে। এবার তুমি ভাবতে পারো যে টার্গেট কি। টার্গেট মানে যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমার ক্ষেত্রে টার্গেটই ছিল মেডিকেল কলেজ কলকাতা। মানে আমি মেডিকেল কলেজ কলকাতাকে সামনে রেখে পড়াশোনা করতে শুরু করেছি। আর তার থেকেও যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ড্রপার হওয়া তো কোনো দোষের নয়। আমি যদি ড্রপ দিয়েই থাকি, আমার যদি সেটা মনে হয় যে আমার জন্য হেল্পফুল, তাহলে আমি কেন দেবো না? এই কোশ্চেনগুলো আমি নিজে করতাম। সো আমার সেই জন্য মনে হয় যে ড্রপ ইয়ারটা আমার জন্য অনেক ইজি ছিল। তো আমি আজকে তোমাদের সেই জিনিসগুলো শেখাবো যে জিনিসগুলো তোমরা করলে তোমাদের ড্রপ ইয়ারটা অনেক ইজি হয়ে যাবে। সো চলো একটা করে শুরু করি। আমরা একদম প্রথম যে ভুলগুলো করি অ্যাজ আ ড্রপার সেটা হচ্ছে মাল্টিপল রিসোর্স। মানে আমরা তো প্রথমে ধরো ড্রপ দিয়েছি, তো জানি না কোথা থেকে কি পড়তে হবে কি না পড়তে হবে। তখন যেটা মেন সমস্যা হয়ে দাঁড়ায়, আমরা কি পড়বো কি না পড়বো সেটা আমরা বুঝতে পারি না। তো প্রথমে আমি একটা কথা সবাইকে বলবো, এটা আমি পার্সোনাল ডিএমেও অনেকে আনসার করেছি, যে যদি তোমার এরকম মনে হয় যে আমি যেটা করেছি, মানে আমি আগের বছর যেটা করেছি সেটা পারফেক্ট ছিল, ধরো এরকম হতেই পারে যে তুমি বায়োলজির জন্য আগের বছর থেকে কিছু একটা পড়ে রেখেছো, তোমার মনে হচ্ছে যে সেটা তোমার জন্য এনাফ, তাহলে তোমার আলাদা করে আর বায়োলজির জন্য কিছু করার দরকার নেই। হ্যাঁ, তুমি যদি মনে করো যে নতুন কিছু পয়েন্ট আমি অ্যাড করতে চাই বা নতুন কিছু পার্ট আমি অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমার যে এক্সিস্টিং নোটস আছে বা যে এনসিইআরটি আছে তার মধ্যেই তুমি কিছু নতুন পার্ট কিন্তু অ্যাড করতে পারো। এগুলো মানে টিপস, এগুলো তোমাকে ফলো করতে হবে। তুমি আবার করে নতুন করে নোটস বানালে, আবার সব কিছু নতুন করে দেখলে, আমার মনে হয় সেটা একদমই হেল্পফুল হবে না। এরপর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ধরো বুকস। আমরা কী করি, আমি পার্সোনালি এই ভুলটা করেছিলাম 2022-তে, যে আমি না নতুন করে ডক্টর আলী বোধহয় মোস্ট প্রবাবলি একটা বই আমি প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছিলাম। পরে যখন একটু মানে ধরো 2 মাস গেল 3 মাস গেল, তখন আমি বুঝতে পারছি যে এই মোমেন্টে আমি নতুন কোনো বুকস শেষ করার মতো অবস্থায় নেই। তো সেই জন্য আমি কী করলাম, নতুন বইটা আমি শেষ করলাম না, আমি ওটা ছেড়ে দিলাম। যেভাবে আমি নর্মাল প্রিপারেশন করছিলাম সেভাবে প্রিপারেশন করতে শুরু করলাম। নর্মাল বায়োলজি পড়লাম, তারপরে হচ্ছে তোমার ধরো সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করলাম, এরকম করতাম। আলাদা করে কোনো বই বা নতুন কিছু শুরু করার দরকার নেই। যদি কোনো কোচিংয়ের মডিউল হয় সেটা আলাদা কথা, কারণ কোচিংয়ের মডিউলে খুব লিমিটেড কোশ্চেন থাকে এবং ওই লিমিটেড কোশ্চেনটা তোমাকে সলভ করতেই হয়। ওটুকু না করলে কোনোভাবেই কিন্তু সিলেকশন পাওয়া সম্ভব নয়। তো এটা একটা দিক। নেক্সট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যখন তুমি কোনো প্রিপারেশন করছো, সেই প্রিপারেশনটাকে মানে নিজের সবটুকু ভাবতে হবে। মানে এরকম যেন কোনো মতেই না হয়ে যায় যে আমি যেটা পড়ছি সেটা তো পড়ছি, তার পাশাপাশি আমি অন্য কিছু করছি, আমি কলেজ করছি বা অন্য কোনো কোর্স করছি। বিকজ ড্রপারদের মধ্যে এটার প্রবণতা খুব বেশি থাকে। বা হয়তো আমি একটা দুম করে ইউটিউব চ্যানেল খুলে ফেললাম, বা হয়তো আমি দুম করে কোনো কিছু কোনো প্যাশনে নাচ গান এগুলোতে বেশি ইনভলভ হয়ে গেলাম, বা প্রচুর জিম করছি, প্রচুর ডায়েট করছি, এগুলোতে ইনভলভ হয়ে গেলাম। তো এগুলোতে যত কম ইনভলভ হওয়া যায় আমার মনে হয় তত বেটার। কারণ না হলে না, তুমি যখন পরে নিটের প্রিপারেশান মানে একদম লাস্ট মোমেন্টে এসে দেখবে, তখন তুমি পুরো বছর যখন ঘেটে দেখবে তখন দেখবে আমার প্রিপারেশান অনেক কম প্রিপারেশান করেছি, অনেক কম মানে আমার প্রিপারেশান হয়েছে আর কি। তো এই জন্য এই জিনিসগুলো ডিউরিং ড্রপ ইয়ার অ্যাভয়েড করা উচিত। ড্রপ ইয়ারের যেটা আরেকটা বড় সমস্যা সেটা হচ্ছে টাইম টেবিল প্রপার না বানানো। আমি একটা টাইম টেবিলের ভিডিও বানিয়েছি, আমি ড্রপারদের জন্য আরেকটা টাইম টেবিলের ভিডিও বানিয়ে দেবো। কিন্তু প্রপার টাইম টেবিলের ইউটিলাইজেশন যদি না করতে পারো, তাহলে কিন্তু কোনোভাবেই তুমি প্রপার জায়গায় পৌঁছতে পারবে না। কারণ এরকম একটা কথাই আছে যে আমরা যদি একটা প্রপার টাইম টেবিল না মেক করতে পারি, তাহলে কোনোভাবেই আমরা সাকসেসের দিকে এগোতে পারবো না। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, স্টিক টু দ্যাট টাইম টেবিল। আমি বহুবার এরকম হয়েছে, টাইম টেবিল বানিয়েছি, ছিঁড়ে ফেলে দিয়েছি, আমার তাতে কোনো লাভ হয়নি। আমি 3 ঘন্টা ধরে একটা টাইম টেবিল বানালাম, তারপর সেটাকে ছিঁড়ে ফেলে দিলাম, আলটিমেটলি কোনো লাভ হলো না। ওই টাইম টেবিলে তোমাকে স্টিক থাকতে হয়, ঠিক আছে। নেক্সট ইম্পর্টেন্ট কথা, যে কোনো একটা জায়গায় মক টেস্ট যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করো। কারণ মক টেস্ট না হলে কেউ তোমাকে সিরিয়াস করতে পারবে না। তুমি যখন মক টেস্টের নাম্বার দেখবে, একমাত্র সেটাই তোমাকে সিরিয়াস করবে। আর এটা ভেবো না যে ধরো নিটে আমি এবারে 450-500 পেয়ে গেছি, মানে মক টেস্টেও যে তুমি ওটা পাবে তার কোনো মানে নেই। আমি আমার কথাই বলছি, আমি 2020-তে নিটে নাম্বার পেয়েছিলাম 489, কিন্তু 21-এ যখন আমি মক টেস্ট দেওয়া শুরু করলাম
তখন আমার নাম্বার আবার দেখলাম 375 360 এর আশেপাশে ঘোরাফেরা করলো। ইভেন এটা 21-এর ক্ষেত্রেও হয়েছে। 21-এ যখন আমি মানে নিট দিলাম তখন আমার নাম্বার 449-এর কাছাকাছি, বা সরি 550-এর কাছাকাছি ছিল, 549 ছিল। তো তখন আমি যখন মক টেস্ট দেওয়া শুরু করলাম তখন কিন্তু আবার সেই নাম্বারটা 425 430 এরকম একটা জায়গা থেকে শুরু হলো। তো এই জিনিসটাই তোমাদেরকে বলার, যে তোমরা যখন মক টেস্ট দেওয়া শুরু করছো তখন কিন্তু নাম্বারটা আরও 100 নাম্বার নিচে চলে আসবে। তো মক টেস্ট যত তাড়াতাড়ি শুরু করবে ওই 100 নাম্বারটা ইনক্রিজ করতে কিন্তু সেরকম টাইম লাগবে। এবার আমি ফিজিক্স আর কেমিস্ট্রির কথাতে আসি। ফিজিক্সের কোশ্চেন নিয়ে তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো দিদি কী করবো, এবং এটা অনেকটা পার্সোনাল কোশ্চেনও অনেকের ছিল বলতে পারো। যে ফিজিক্স যে ব্যাপারটা সেটা হচ্ছে, অনেকেই আমাকে বলেছো যে আমরা এতদিন ধরে এমআর স্যারকে ফলো করেছি, এখন আমরা কী করবো, কারণ নিট 2025-এ তো এমআর স্যারও কোশ্চেন কমন দিতে পারেননি, তখন তাহলে আমরা এখন কী করবো। তো দেখো একটা কথা বলি, একটা বছর 2025-এ যে পেপারটা এসছে সেটা না এমআর স্যার না কেউ, না কোনো বড় বড় কোচিং ইনস্টিটিউট, কেউই কিন্তু পার্সোনালি সেটা প্রেডিক্ট করতে পারেনি যে কোশ্চেনটা কেমন আসবে। তার জন্য সবার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সমস্যা হয়েছে। কিন্তু এখন তো সব স্যারেরা জানেন যে কোশ্চেন টাফ, আর এমআর স্যারের কোশ্চেন নিয়ে আমার তো মনে হয় কোনো ডাউট করারই দরকার নেই। অনেকে বলেছে আমি জেইর ব্যাচ জয়েন করে নেবো, আমার মনে হয় প্লিজ এগুলোর কোনো দরকার নেই, একদম স্টিক টু এমআর স্যার থাকো। আমি নিজে এমআর স্যারের উপর পুরোপুরি ভরসা করেছিলাম, আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে এমআর স্যারের উপর পুরোপুরি ভরসা রাখতে, কারণ ওটা খুব দরকার। কারণ স্যার নিজেই একটা জেম, স্যার যেগুলো করাবে সেগুলোর মধ্যে থেকেই আসবে। হ্যাঁ, এবার 2025-টা আনপ্রেডিক্টেবল ছিল, এর থেকে বেশি কঠিন কোশ্চেন তো হয় না, তোরা তো নিজেই আমাকে বলেছিস যে এর থেকে বেশি কঠিন কোশ্চেন হতে পারে না দিদি। 10 বছরে কোনো কঠিন কোশ্চেন ছিল না, এবং হয়তো আর কখনো হবেও না এর থেকে বেশি কঠিন কোশ্চেন। তো সেটাই আমি বলছি, যদি তাই হয় তাহলে তোরা সেই জিনিসটাকে ওইভাবে দে, পজিটিভলি দে, কিন্তু হুট করে স্যার চেঞ্জ করে নেওয়া, স্যারের থেকে বেটার কেউ কোনো স্যার, এরকম আমি এই জিনিসটার পক্ষপাতী না। এটা আমার সাজেশন, আমি দিয়ে রাখলাম তোদেরকে, বাকি তোরা দেখ কীভাবে করবি। এবার যেটা নেক্সট পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে, এই যে ড্রপ ইয়ারে সবচেয়ে বেশি যেটা টেন্ডেন্সি থাকে সেটা হচ্ছে ডিস্ট্রাকশনস। দেখ প্রথমে একটা কথা বলবো যে জাস্ট একটা জিনিস ভাব, যে তুই এখন একটা নর্মাল হিউম্যান বিং, তুই 1 বছর পড়বি, নেক্সট ইয়ার যখন নিট হবে মে মাসের ফার্স্ট উইকে, তার আগে তোর নামের আগে ডক্টর বসবে, মানে এরকম একটা ব্যাপার। তুই এখন পড়ছিস, তার কিছুদিন পরে তুই যখন নিট পাবি তখন তোকে কেউ 1 কোটি টাকার একটা প্রাইজ দেবে। এবার তুই ভাবছিস যদি কোথায় 1 কোটি, কেন কি জন্য বলছো 1 কোটি, তুই নিজে ভাব একটা প্রাইভেট মেডিকেল কলেজের ফিস কত। আমার একটা ফ্রেন্ড প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে, তার শুধু ডোনেশন ফিস লেগেছে 90 লাখ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এরকম না যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তাহলে যদি 90 লাখ শুধু ডোনেশন ফিস লাগে, তাহলে বাকি আরও ফিস আছে, হস্টেল খরচ আছে, তো খাওয়া খরচ আছে, প্রতি মাসে মাসিক খরচ আছে। আর সেটা তুই আমাকে দেখ, আমার ফিস দেখ, আমি অ্যাডমিশন নিয়েছি 6,500 টাকায়, ঠিক আছে, এর থেকে বেশি আমার আর কিছু লাগে। হ্যাঁ, শিফটিং করতে হয়তো টাকা লেগেছে, ঠিক আছে, কিন্তু অ্যাডমিশন ফিটার মধ্যে তুই ডিফারেন্স দেখ, 90 লাখ শুধু ডোনেশন, তারপরে সেখানে তোকে আরও অনেক কিছু তোর ফিস এক্সট্রা অনেক অ্যাড করতে হয়, প্লাস সব কিছু মিলিয়ে মানে কোটি টাকার লাইক ইনভেস্টমেন্ট বলতে পারিস। তো তুই তার মানে এই সারা বছর খাটছিস, তোর পরে তোকে কেউ একটা 1 কোটি টাকার প্রাইজ গিফট করছে, তাহলে তুই 1 বছর খাটবি না? তোর কিসের ডিস্ট্রাকশন? তার ডিস্ট্রাকশনস অনেক রকমের হতে পারে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি বলিস, আমি শুধু একটা কথাই বলবো, আমি কাউকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করতে বারণ করবো না, কিন্তু শুধু আমি এই পয়েন্টটাই বলবো যে যদি সে তোর গ্রোথে হেল্প করে, যদি সে তোর প্রিপারেশনে হেল্প করে, যদি সে তোকে একটা প্রপার মানে ডক্টরের জায়গায় নিয়ে যেতে হেল্প করে, নিজের নামের আগে ডক্টর বসাতে হেল্প করে, তাহলে ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই, তুই রিলেশনশিপ রাখ, তুই পড়াশোনা কর, কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু যদি সে তোকে লাইক পড়াশোনার ক্ষতি হচ্ছে, তুই তার পিছনে 14 ঘন্টা 15 ঘন্টা ওয়েস্ট করছিস, তুই তার পিছনে প্রচুর টাইম দিয়ে দিচ্ছিস, বাট তার দিক থেকে কোনো ফিডব্যাক আসছে না, তোর নিজে মেন্টালি ড্রেন্ড আউট হচ্ছিস, এই সিচুয়েশনগুলোতে দাঁড়িয়ে আমি একদম বারণ করবো। তোর হয়তো এখন মনে হবে খুব কষ্ট হবে, কিন্তু বিশ্বাস কর, তুই যদি পুরোপুরি পড়াশোনার মধ্যে ঢুকে যাস তাহলে এই জিনিসগুলো থেকে তুই অনেক দূরে রাখতে পারবি। আর আমি এটুকু এক্সপেক্ট করবো যারা ড্রপার তাদের মধ্যে র্যান্ডাম চ্যাটিং বা কারোর সাথে র্যান্ডাম চ্যাট করা বা এগুলো জিনিসগুলো থেকে তোরা কমপ্লিটলি দূরে থাকবি, আমি এটা এক্সপেক্ট করবো তোদের থেকে। কারণ এভাবে হয় না, কারণ তোরা যদি এই সিরিয়াসনেসটুকু, আমার মনে হয় 2 বছর বা 3 বছর বা 4 বছর ড্রপের পরে কিন্তু এই জিনিসগুলো চলেই আসে, এরপরে আলাদা করে আর কোনো কিছু বলার কিছু থাকে না, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। নেক্সট আমি আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, যে তোর যদি এরকম মনে হয় যে ধর তুই এমন একটা জায়গায় আছিস যেখানে হচ্ছে তোর মানে তোর প্রিপারেশনে অসুবিধা হচ্ছে, হতেই পারে অনেক পিজিতে থাকে, সেখানে তোকে কেউ ডিস্টার্ব করছে, কোনো ছেলে বা কোনো মেয়ে বা কোনো রুমমেট, তোর ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে ইমিডিয়েট ওই সমস্ত এক্সটার্নাল ঝামেলাগুলো থেকে বেরিয়ে আয়। অনেকে আমাকে এরকম মেসেজ করেছে, দিদি আমার বাড়িতে থাকতে প্রবলেম হচ্ছে, কারণ আমার বাড়িতে পড়াশোনার এনভায়রনমেন্ট নেই। তো ওই জায়গাগুলো থেকে বেরিয়ে আয়, আগে নিজেকে একটা সুইটেবল জায়গাতে ফিট কর। তোর বাড়িতে যদি পড়াশোনার এনভায়রনমেন্ট না থাকে তাহলে বাড়িতে বোঝা, বা এরকম বল যে আমি বাইরে গিয়ে থাকতে চাই, আমার বাইরে গিয়ে পড়তে সুবিধা হয়, তাহলে এটা কর, ঠিক আছে, কিন্তু এমন
মানে ক্রিয়েশন নিজের চারিদিকে ক্রিয়েট কর, যেন তুই নিটের চান্স পাস। তোর যেন মোটিভ এটাই থাকে যে আমি সারা বছর এত পড়বো যে আমি নেক্সট ইয়ার নিটের সিলেকশন নেবই। সো এই জিনিসটা মেন, ঠিক আছে। এরপরে যেটা আমি মেন বলবো সেটা হচ্ছে এত কিছুর মাঝখান থেকে যেটা তোরা সবাই ভুলে যায় সেটা হচ্ছে নিজের প্যারেন্টসের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখা। কারণ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাই তোর সাথে থাকবে, তারাই তোর পাশে থাকবে, তারাই তোকে মানে যদি ফেলিওর হোস তারাই তোকে সামলাবে। আমার এখনও মনে আছে আমি 21-এ যখন লাইক আমার সুইসাইড অ্যাটেম্পটের টেন্ডেন্সি চলে এসেছিল, তখন আমার মা আমাকে জাস্ট এরকম করে জড়িয়েছিল এবং এক সপ্তাহ আমার মা অফিস যায়নি। তো ওই মানে আমার প্রতি সবসময় আমাকে শুয়ে থাকতো। তো এই জিনিসগুলো মানে হয়তো তোরা বলবি যে দিদি তোমার মা অনেক সাপোর্টিভ, আমাদের বাবা মা এত সাপোর্টিভ না, বাট বিশ্বাস কর তোর যখন ক্রাইসিসের টাইম আসবে তোর বাবা মাও সাপোর্টিভ হবে। এরকম মানে লাইক তুই যদি এটা ভেবে থাকিস যে আমি সারাদিন বসে ফোন চালাবো আর তারপরে আমার মা সাপোর্টিভ হবে, হয় না। আমার মাও আমাকে জুতো ছুটে মারতো যদি আমি সারাদিন বসে ফোন চালাতাম, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো থেকে আমি বারবার করে বলবো যে নিজেকে একটু হলেও দূরে রাখ, ডিস্ট্রাকশনস থেকে দূরে রাখ। আর যারা 4th 5th ড্রপ হয়ে গেছে তাদের তো আমার ডিস্ট্রাকশন নিয়ে আলাদা করে কোনো কথা বলারই নেই, ঠিক আছে। সব কিছু করবি, শুধু একটা কথা মাথায় রাখ, মেডিকেল কলেজে একবার পৌঁছে যা, তারপরে তোর নিজের হাতের মুঠোয় থাকবে সব কিছু। আমি এখন বাবার সামনে বসে বসে ফোন চালাই, আমি এখন মায়ের সামনে বসে বসে মুভি দেখি, মাকে সাথে নিয়ে মুভি দেখি, সারা রাত জেগে থাকি, কিচ্ছু বলে না, ঠিক আছে। আর একটা প্রপার শিডিউল মানে টু ডু লিস্ট অ্যান্ড প্রপার শিডিউল বানানোর খুব দরকার। কারণ তোরা যদি সেটা না করতে পারিস, কারণ পুরো দিনটা নষ্ট হয়ে যায়। একটুখানি যদি খুব মেন্টাল প্রেশার হয় বা খুব মেন্টাল ব্রেকডাউন হয়, তাহলে আমি এটাই বলবো যে একটু অন্তত যেন তোরা মেডিটেশনে মন দে। আমি তোদের শিখিয়েছিলাম আগের বারে কেমন করে মেডিটেশন করতে হয়। আমাকে পার্সোনালি মেডিকেল কলেজে এসে একজন স্যার নিজে থেকে শিখিয়েছে কী করে মেডিটেশন করতে হয়। কিছুই না, জাস্ট চোখটা বন্ধ করবি, প্রত্যেকটা তোর মানে এই যে মাথা কপাল থেকে শুরু করবি, প্রত্যেকটা লাইক অর্গানকে ফিল করবি যে তুই এখানে একটা লাইক তোর টাচ হচ্ছে, তারপরে এখানে একটা টাচ হচ্ছে, তারপরে এখানে একটা টাচ, এখানে একটা টাচ, এরকম করে পুরো নোক অবধি যাবি। জাস্ট চোখ বন্ধ করে 10 মিনিট শুধু এটা করবি, তারপরে কিচ্ছু ভাববি না, জাস্ট মাইন্ডে ব্ল্যাঙ্ক করে রেখে দিবি। এটা হচ্ছে আউটার অর্গান, এবং তারপরে যেটা করবি সেটা হচ্ছে ইনার অর্গানগুলোকে ফিল করবি, ঠিক আছে। এটা করবি। আর নেক্সট যেটা করবি সেটা হচ্ছে তোর মানে পঞ্চ ইন্দ্রিয়ের যে সেন্স সেটাকে ফিল করবি। মানে কেউ যেন তোকে টাচ করছে, কেউ যেন তোকে লাইক কানে কোনো শব্দ বলছে, আউটার যে সাউন্ড সেগুলোকে টাচ করবি। জাস্ট এটা দিয়ে প্র্যাকটিস কর, এটা দিয়ে শুরু কর। এটা আমারই যখন কাইন্ড অফ একটু হালকা মতো লাইক মেন্টাল প্রবলেম মতো হচ্ছিল, ডিপ্রেশন কাইন্ড অফ থিংস হচ্ছিল, তো MBBS এটা খুব কমন। তো সে তখন আমাকেই এরকম লাইক আর কি বলেছিল স্যার যে এরকমভাবে তুমি প্র্যাকটিস করো, তাহলে তোমার মানে মনটা একটু শান্ত থাকবে। অভয়দিন ইনসিডেন্টের সময় এই জিনিসটা আমার মধ্যে ভীষণভাবে হয়েছিল আর কি। তো তখন এগুলো প্র্যাকটিস করতাম এবং আমার অনেক বেশি হেল্প হতো আর কি। তো এটাই তোদের সবাইকে বললাম, এটা একটু টুকটাক প্র্যাকটিস কর, জার্নালিজম কর, নিজের ড্রিমের মধ্যে বাঁধ যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে, ওটা অ্যাচিভ করতে হবে। নিজের দেওয়ালে এখানে বড় বড় করে চিপকে রেখে দে, তোর মানে সামনে যেটা দেওয়ালটা দেখতে পাচ্ছিস সেখানে চিপকে রেখে দে। আমি তো প্রচুর করতাম, ঠিক আছে। তো এই জিনিসগুলো খুব দরকার। আর বাবা মায়ের, আমি তো বললাম বাবা মায়ের আশীর্বাদ ছাড়া তুই কোনোভাবে ডাক্তার হতে পারবি না, বাবা মায়ের আশীর্বাদ ছাড়া ডাক্তার হওয়া যায় না, ঠিক আছে। সেটা আমি আগেও বলেছি, আমি আবারও বলবো। আর একটা কথা বলবো যে ধর তোর কোনো ফ্রেন্ড চান্স পেয়ে গেছে, বা ধর তোর এবারে কোনো ফ্রেন্ড চান্স পেয়ে যাবে, তাদেরকে নিয়ে কোনো জেলাসি নয়, তাদেরকে খুব সুন্দরভাবে কংগ্রেচুলেশনস করবি। সবার খুশিতে খুশি হতে হবে, এরকম যেন না হয় যে আমি লাইক খুব হিংসা দেখাচ্ছি তার উপর। কারণ আমি অলওয়েজ বলেছি ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হওয়াটা খুব দরকার। আর আমি জানি তোরা পারবি। যারা ড্রপ দেয় তাদের মানে আলাদা একটা করে গ্রোথ, একটা ডেভেলপমেন্ট হয়, যেটা হয়তো ফ্রেশার্সের মধ্যে হয় না। তো প্লিজ ফ্রেশার্স তোরা লাইক ভুল বুঝিস না আমাকে, বাট এটা খুব ফ্যাক্ট। আমি নিজে বুঝেছি যে আমার মধ্যে যে ডেভেলপমেন্ট এসছে সেটা হয়তো সবসময় ফ্রেশার্সের মধ্যে আসে না। তো এটাই বলবো, মেন্টাল ডেভেলপ তোদের মধ্যে অনেক বেশি, তোদের মনের ক্ষমতা, মনের জোর অনেক বেশি। জাস্ট যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো তোরা ফলো কর, এবং এইভাবে করলে না আমার মনে হয় নাম্বারটা ইজিলি বেড়ে যাবে, ঠিক আছে। আর সাবজেক্ট স্ট্র্যাটেজি তো আমি দিতেই থাকবো, দেবো পরে কতদিন পরে, যে 2-3 দিন পরে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি আমি দেবো। কিন্তু এই যে জিনিসগুলো জেনারেলাইজ ওয়েতে ড্রপারদের মাথায় রাখা খুব দরকার। তো আমি বলবো মাথায় রাখ তোরা, তোদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আজকে প্রচণ্ড গরম আর আমি ফ্যান চালাতে পারছি না, বিকজ আমার আজকে এয়ারপডটা লাইক আমি ছেড়ে এসেছি তো অঙ্কিতার কাছে। তো আমি সেজন্য ভিডিও বানাতে একটু অসুবিধা হলে হয়তো সাউন্ড কোয়ালিটি একটু লাইক হতে পারে, তো প্লিজ লাইক একটু মাফ করে দেন। তো যাই হোক, আরেকটা কথা আমার বলার ছিল যে আমার চ্যানেলে 40K হয়ে গেছে। কাল রাতেই আমি জানতে পেরেছি 40K হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, আমি খুব 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 খুশি। তো নতুন কিছু একটা সারপ্রাইজ আসছে তোদের জন্য, জাস্ট ওয়েট করে থাক। আই হোপ তোরা মানে লাইক ভীষণ খুশি হবি সারপ্রাইজটা দেখে। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। বাই।